হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা এই নতুন ভিডিওতে তোমাদের ইউনিট 2 আর তার ফার্স্ট চ্যাপ্টার মানে তড়িৎ প্রবাহ অবমেয় সূত্র এই চ্যাপ্টারে কিছু বেসিক কনসেপ্ট এবং ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো যেগুলো আমাদের এইচএস এ এবং বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাতে খুব কাজে লাগবে সেটা নিয়ে আমরা মূলত এই ভিডিওতে ডিসকাস করব। তো একটু বলে দিই এইচএস সংক্রান্ত তথ্য, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আর এরপরে আরো দুটো চ্যাপ্টার রয়েছে কার্শফের সূত্রাবলী এবং তড়িৎশক্তি ও ক্ষমতা। সেইখানে মোট 3টে চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে এটা একটা বড় চ্যাপ্টার। তো মোট আমাদের মার্কস থাকছে 8 মার্কস। তো এই 8 মার্কসের মধ্যে আমাদের সাধারণত এমসিকিউ দুটো থাকে, একটা 5 নম্বরের প্রশ্ন থাকে আর এই 5 + 2 আবার 2 নম্বরের প্রশ্ন থাকে, আর এমসিকিউ একটা থাকে। তাহলে মোটামুটি বললাম মোটামুটি 8 মার্কসের কোশ্চেন থাকে, একটা লং কোশ্চেন 5 মার্কসের কিন্তু থাকে লং অ্যানসার কোশ্চেন। আমরা এইখানে কিছু বেসিক কনসেপশন নিয়ে মূলত আলোচনা করব। যেটা সবচেয়ে প্রথম বলি, যেটা পুরনো পড়া তোমাদের, কোন পরিবাহের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, যে প্রস্থচ্ছেদেরই হোক না কেন পরিবাহী, প্রতি একক সেকেন্ড কিংবা বলা উচিত 1 সেকেন্ডে, তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। যেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, Q হচ্ছে তড়িৎ আধান, T হচ্ছে সময়। আবার আমরা স্থির তড়িতের ফার্স্ট চ্যাপ্টারে এটা পড়েছি, Q = NE পড়েছি। তাহলে আধান হচ্ছে ইলেকট্রনের যে আধান তার গুণিতক হবে সরল গুণিতক, সেটা হচ্ছে n। এই যে I = Q/T রয়েছে, আমরা এখান থেকে চাইলে মডিফাই করতে পারি, যেরকম NE/T। এবারে বলে রাখি, যখন একটি ইলেকট্রন সাপোজ একটা বৃত্তাকার পথে, সাপোজ তার ব্যাসার্ধ হচ্ছে r, সে যখন এই বৃত্তাকার পথে আবর্তন করছে তখন তার পর্যায়কাল হচ্ছে T = 2πr/v। v হচ্ছে ইলেকট্রনের দ্রুতি। এবারে যদি কম্পাঙ্ক তোমাদের কোনো অঙ্কতে জিজ্ঞেস করে, কোনো এমসিকিউতে জিজ্ঞেস করে, তখন শুধুমাত্র উল্টে নিলেই হবে, কারণ তোমরা জানো n = 1/t। এই n আর এই n একই জিনিস নয়। এই একটা হচ্ছে কম্পাঙ্ক, তাই কাজ করি আমি নাম চেঞ্জ করে দিই, আমি নিউ বলতে পারি, নিউ হচ্ছে কম্পাঙ্ক, কিংবা কিছু বইতে স্মল f দিয়েও ডেনোট করা হয়, তোমরা এটাও করতে পারো। আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাগুলো আমরা সম্বন্ধে জানলাম, নেক্সট যে ফর্মুলা সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে I কে আমরা এইভাবেও লিখি, I = আমরা এই যে Q/T রয়েছে, কিছু জায়গাতে তোমাদের এরকম জিজ্ঞেস করে যে I = E/T। কেন? একটা বৃত্তাকার পথে একটা ইলেকট্রন আবর্তন করছে, ইলেকট্রন যে আবর্তন করছে তার পর্যায়কাল হচ্ছে T। তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু কত পরিমাণ তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে I পরিমাণ তড়িৎ প্রবাহ। সেজন্য আমরা বলি I = P/T, আর T এর মান আমাদের কাছে রয়েছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি EV/2πr। তাহলে এগুলো গেল আমাদের তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে ফর্মুলাগুলো। আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা যেগুলো অঙ্ক করতে আমাদের খুব কাজে লাগে এখান থেকে, সেটা হচ্ছে আমরা কলম দিতে লাগিয়ে এটা বলতে পারি I = dQ/T। তাহলে dQ/dt যে বলছি I = তাহলে এখান থেকে আমরা বলতে পারি dQ = IdT। তাহলে Q = integration of IdT। তাহলে এটা আমাদের খুব একটা কাজে লাগবে, যেখানে আমাদেরকে টাইম ডিপেন্ডেন্ট কোনো হয়তো টার্ম দেওয়া আছে, সাপোজ এরকম টাইপের কিছু, তখন আমরা আধান বের করার সময় এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। পরের প্রশ্নের দিকে যাব, তো সেটা হচ্ছে আমরা ওহমের সূত্র, আমরা সবাই জানি ওহমের সূত্র, আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি। তাহলে ওহমের সূত্র থেকে তোমরা জানো যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে প্রবাহমাত্রা সমানুপাতিক সম্পর্ক, যেখান থেকে আমরা লিখি V = IR। তাহলে এখানে V হচ্ছে বিভব পার্থক্য, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং R হচ্ছে পরিবাহী রোধ। এখান থেকে আমাদের এটা মনে রাখতে হবে, কোনো পরিবাহী রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না, ভৌত অবস্থা আছে, আরো কিছু এক্সটার্নাল কন্ডিশন বাহ্যিক শর্ত আছে, যেরকম আলোর তীব্রতা আছে, চৌম্বক ক্ষেত্র আছে, চাপ আছে, সেগুলো বাদ দিয়ে কি বলা হয় পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদ। আমরা
আমরা জানি পরিবাহী দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক আর পরিবাহী প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটাকে আমরা ইন জেনারেল কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি r equals to rho l by a। তাহলে এখানে এই সম্পর্কটা মনে রাখবে, এই রো হচ্ছে আপেক্ষিক রোধ কিংবা ইংলিশে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। মনে রাখবে এই রো আর সিগমা, সিগমা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্ক মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রো, সিগমা ইকুয়ালস টু 1 বাই রো মানে তড়িৎ পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে 1 বাই আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। এখানে আমরা একটা কথা বলে রাখি যে এখান থেকে তোমাদের ইউনিট বের করতে পারবে তোমরা, এবার থিওরিতে আমি পড়িয়েছি, তোমরা আবার বইও দেখতে পারো। এখান থেকে রো এর আমরা ইজিলি বের করব ওহম মিটার স্কয়ার বাই মিটার, তাহলে ওহম মিটার। আরেকটা হচ্ছে পরিবাহিতা। এই পরিবাহিতাকে y অক্ষ দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে রোধের পরিমাণ। তার মানে 1 বাই ওহম হচ্ছে এই 1 বাই ওহম যেটা হচ্ছে একে আমরা s দিয়েও প্রকাশ করি, s মানে হচ্ছে সেটা সিমেন্স। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো আমাদের খুব কাজে লাগবে, আমি পরপর সাজিয়ে রেখেছি। নেক্সট হচ্ছে সাপোজ দুটো পরিবাহী রয়েছে যাদের দৈর্ঘ্য হচ্ছে L1 L2, কিন্তু দুজনেই প্রস্থচ্ছেদ একই, আর প্রথমটা স্পেসিফিক রেজিস্ট্যান্স কিংবা আমাদের আপেক্ষিক রোধ রো 1, দ্বিতীয়টা রো 2, দুটোকে কম্বাইন করা হবে। দুটোকে যখন কম্বাইন করা হবে তখন তাদের তুল্য রোধাঙ্ক কত হবে? না, তুল্য রোধাঙ্ক হবে রো 1 L1 প্লাস রো 2 L2 বাই L1 প্লাস L2। আমি মিলিয়ে নিচ্ছি একবার, রো 1 L1 প্লাস রো 2 L2 বাই L1 প্লাস L2। কিন্তু এরকম হতে পারে দৈর্ঘ্য একই, প্রস্থচ্ছেদ আলাদা, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? না, তখন ইকুয়েশন এরকম হয়ে যাবে a1 প্লাস a2 ইনটু রো 1 রো 2 বাই a1 রো 2 প্লাস a2 রো 1। যত বেশি মনে রাখতে পারবে স্পেশালি এন্ট্রান্সে খুব লাভবান হবে। এই যে আমরা এমনি বের করে নেবো, কারণ এন্ট্রান্সে টাইমের ব্যাপার থাকে, ওই জন্য তোমার রাখার চেষ্টা করবে। তাহলে এইটা হচ্ছে যখন একই দৈর্ঘ্যে নেওয়া হচ্ছে, এটা যখন আলাদা দৈর্ঘ্যে নেওয়া হচ্ছে। নেক্সট আমরা যেটা আলোচনা করবো যে আমরা বিচলন বেগ থিওরিতে পড়েছি, তো বিচলন বেগকে আমরা কিভাবে ডিনোট করি? না, বিচলন বেগকে আমরা ডিনোট করি ভি ডি। এটা কি রকম? সাপোজ একটা ধাতব খণ্ড নিলাম, সেই ধাতব খণ্ড ধরে এটা যদি ধাতব খণ্ড হয়, ব্যাটারি প্লাস মাইনাস দিয়ে জুড়ে দিলাম, তাহলে কি হবে? না, ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আকর্ষিত হবে নেগেটিভ চার্জ যেহেতু। তাহলে এই গতি ইলেকট্রনের এই গতিকে আমরা বিচলন গতি বলে থাকি। তাহলে এই গতির জন্য এই ইলেকট্রনের যে গতিবেগ, যে গতিবেগ নিয়ে বিচলন হচ্ছে তাকে বলা হয় বিচলন বেগ। আমরা ইংলিশে বলি ড্রিফট ভেলোসিটি, বাংলায় আরেকটা নাম হচ্ছে অনুপ্রবাহ বেগ। তাহলে এই ভিডি যেটা রয়েছে, এই ভিডি এক্সপ্রেশন হচ্ছে I equals to MEA। I মানে প্রবাহ মাত্রা, M হচ্ছে কিন্তু ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, মানে কি একক আয়তনে কত সংখ্যক ইলেকট্রন রয়েছে সেটা হচ্ছে M। এই ইলেকট্রনের আধান বা চার্জ যাকে বলা হয়, এ হচ্ছে যে পরিবাহীর মধ্য দিয়ে যাচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে ভিডি এর এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া ভিডি একটা এক্সপ্রেশন আছে যেখানে রিল্যাক্সেশন টাইম একটা টাউ বলে একটা টার্ম আছে, যেটা আমাদের টেক্সট বইতে খুব কমই দেখতে পাই আমরা। Vd equals to E by M into tau। যদি এটা মনে রাখতে তোমাদের প্রবলেম হয় তোমরা অন্যভাবে করতে পারো। আমরা F equals to জানি QE হয়, আবার F থেকে বুঝতেই পারছো M into ত্বরণ আসবে। এইবার এখান থেকে বুঝতেই পারছো যে Q মানে এই ক্ষেত্রে E, এবার A কত হচ্ছে তাহলে EE by M। তাহলে E by M যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ত্বরণ হচ্ছে। তাহলে আমরা জানি V equals to এটি সমীকরণ আমরা একমাত্রিক গতিতে পড়েছি। তাহলে A হচ্ছে E by M, আর যে স্বতন সময় কিংবা রিল্যাক্সেশন টাইম যেটা, সেই রিল্যাক্সেশন টাইমে আমরা টাউ দিচ্ছি, তাহলে এখানে T এর জায়গায় টাউ। তাহলে এইভাবেও আমরা বের করতে পারি। ইভেন আমার তো এইভাবেই মনে আছে, তো তোমরা সরাসরি মনে রাখতে পারো তাহলে তো ভালোই হয়। নেক্সট ফর্মুলার দিকে যেটা যাবো সেটা হচ্ছে সচলতা।
সেটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই সচলতা হচ্ছে VD/E, মানে একক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য যে বিচলন বেগটা লাভ করে সেটাই হচ্ছে সচলতা। তাহলে ইউনিট গুলো তোমরা বের করতে পারবে, এটা বেগেরই, এটা এর, সব এক্সাইটেড গুলো করবে, এটা হচ্ছে মিউ। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে স্মল j বাই ক্যাপিটাল j, যেটাই হোক না কেউ স্মল j দিয়ে লেখে, ক্যাপিটাল j ও লেখা হয়। এটা কি না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহমাত্রা গেছে সেটা হচ্ছে কি কারেন্ট ডেনসিটি, এটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, আমরা বাংলা বলি তড়িৎ প্রবাহের ঘনত্ব। তাহলে আমরা I যদি বের করতে হয় তাহলে ক্যালকুলাস দিয়ে আমরা এটা বলতে পারি, যেখানে A হচ্ছে ক্ষেত্রফল, একটা ছোট্ট হয়তো কোনো এরিয়া নেওয়া হলো, সেখানে একটা dA কিংবা ds এরিয়া নেওয়া হলো, তো I j/dA কিংবা j/ds, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট এটা হচ্ছে তড়িৎ পরিবাহিতাঙ্কের এক্সপ্রেশন এই রিল্যাক্সেশন টাইমের টার্মে, সিগমা ইকুয়ালস টু n স্কয়ার টাউ বাই m। m বুঝতে পারছো ইলেকট্রনের ভর। এই সিগমা ছাড়া অনেক সময় কিছু অঙ্কতে কার উপর নির্ভর করছে, কিভাবে নির্ভর করছে সেগুলো এমসিকিউতে এন্ট্রান্সে জিজ্ঞেস করে, তখন এইচএসও আসতে পারে। তাহলে এখান থেকে রো হলে শুধুমাত্র উল্টে দিতে হবে, কারণ আমরা জানি সিগমা ইকুয়ালস টু 1/ρ হয়। তাহলে n স্কয়ার টাউ নিচে থাকবে আর উপরে থাকবে m। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, অনেক সময় কি হয় মিউ ইকুয়ালস টু VD/E আমরা জানলাম, VD ইকুয়ালস টু এক্সপ্রেশন জানলাম, হয়তো এই এক্সপ্রেশনটা রয়েছে কিংবা এই এক্সপ্রেশন রয়েছে, এখান থেকে টাউকে তো সরাতে হবে, টাউকে চাইছে না এক্সপ্রেশনে, বলছে যে টাউ উপর ডিপেন্ডেন্ট জানতে চাইছে না, তখন তোমরা টাউয়ের মানটা বসিয়ে দিলে, সেখান থেকে ক্যাপিটাল এর সাথে কিভাবে নির্ভরশীলতা সেটা পেয়ে গেলে। তো ওটা তোমাদের জন্য আমি ছাড়লাম, তোমরা এক্সপ্রেশনগুলোতে এক্সচেঞ্জ করে কিংবা কোনো মক টেস্ট প্রশ্নগুলো কিংবা বিভিন্ন বইগুলো পড়ার সময় দেখে প্রশ্ন পাবে, কিংবা আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো, নেক্সট দুটো ভিডিওতে যেখানে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো আলোচনা হবে, তাহলে ফর্মুলা এবং প্রোগ্রাম সেখানে দেখে নেবো, তোমরা ট্রাই করবে। আমরা এবারে চলে আসি রোধের উষ্ণতা গুণাঙ্ক। নেক্সট আমাদের যে ফর্মুলা জায়গাটা সেটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, সেটা আমরা আলফা দিয়ে লিখি। তোমরা ফর্মুলা ক্লাস 10 থেকে পড়ে আসছো আর 12 এর থিওরিতে আমরা পড়েছি। তো RT = R01 + আলফা T, বুঝতে পারছো এটা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর এটা 0 ডিগ্রি সেলসিয়াস কিংবা প্রাথমিক উষ্ণতা। তো এই যে রয়েছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, R0 * T। তাহলে ভেবে দেখো এই যে আলফা = RT - R0/R0 * T রয়েছে এইখানে, এটা এক্সপ্রেশনাল। তাহলে আমরা যদি দুটো উষ্ণতা নেই, ধরো 0 ডিগ্রিতে মান নেই আমার কাছে, আমার কাছে R2 আছে R1, তাহলে একবার লিখতে পারি R2 - R1/R1 আর উষ্ণতা পরিবর্তন। এটা কিন্তু এক্সপ্রেশন অঙ্ক করার সময় এটা কাজে লাগে, এন্ট্রান্সে তো লাগবে, এইচএসও লাগতে পারে। নেক্সট হলো যে ফর্মুলা আছে, এটা রোধের একক তো কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকছে কি ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমি সেলসিয়াসে বললাম, তার উপরে গেলে কত হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো ইউনিটগুলো তোমাদের জন্য ছাড়লাম হোম টাস্ক হিসাবে, আর থিওরিতে এমনিও আমাদের যে আগের ভিডিওগুলো, আগের মাসের ভিডিওগুলো সেগুলোতে কিন্তু আলোচনা হয়েছে, এগুলো তোমরা সেগুলো দেখতে পারো। নেক্সট আমরা রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়, তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, যে এইভাবে আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি তোমাদের মনে করাচ্ছি। ধরো R1 R2 R3 আরো আছে হয়তো আপ টু RN। তাহলে তুল্য রোধ কি হবে তোমরা জানো, পর 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 অ্যাড হয়ে যাবে, ডট ডট ডট। যখন সমান্তরাল সমবায় হবে, সাপোজ এরকম, আমি এমনি এঁকে দিচ্ছি, তোমরা বইতে দেখবে। তাহলে তুল্য রোধ কত হবে 1/R = 1/R1 1/R2 1/R3। এবার যদি আমি n সংখ্যক রোধ লাগানো হয় আর তার রোধ যদি n আমাদের যদি মান হয় Rn, তাহলে আমরা কি পাবো 1/R1 + 1/R2 + 1/R3 + 1/Rn। তো এইভাবে কিছু মিশ্র সমবায় থাকতে পারে, যেগুলো আমরা অঙ্কগুলোতে আলোচনা করব পরে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, এই যে রোধের সমবায় এগুলো আমরা সম্বন্ধে জানলাম, একটা কালার কোডিং সিস্টেম হয়, যেটা আমাদের এন্ট্রান্সে যতটা গুরুত্ব নেই তার এইচএসে প্রচুর গুরুত্ব রয়েছে। মানে একটা কার্বন রোধক যেগুলো বাজারে পাওয়া যায়, তোমরা লক্ষ্য করে দেখবে, মোটামুটি এরকমটা দেখতে হয়, অনেক ছোট এইটুকু হয়। এখানে কিছু স্ট্রিপ থাকে, এরকম ব্যান্ড থাকে, 3টে ব্যান্ড থাকতে পারে আর 4টে ব্যান্ড থাকতে পারে। 3টে তো থাকবেই, চতুর্থ ব্যান্ডটা আবার থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে 4টে ব্যান্ড রয়েছে এখানে দেখো ডিফারেন্ট কালারের থাকে। এই চতুর্থ যে ব্যান্ড রয়েছে সেটা হচ্ছে টলারেন্স। মানে কি না, সেই রোধকের রোধ কত সেটা যত মান তুমি ক্যালকুলেশন করে বের করলে ব্যান্ডগুলো দেখে
তার থেকে কত বেশি কিংবা কত কম হতে পারে সেটা হচ্ছে টলারেন্স। সাপোজ ফোর্থটা যদি আমাদের রুপেরি কিংবা সিলভার কালার হয় তাহলে তার টলারেন্স কিন্তু হয় 5%, কিন্তু সেটা আবার প্লাস মাইনাস 5%। আবার যদি গোল্ডেন হয় তাহলে সেটা হচ্ছে প্লাস মাইনাস 10%, আর ব্যান্ড দেখাই গেল না, মানে এটা নেই সাপোজ ফোর্থ, তাহলে লো কালার বলতে পারি। তখন কিন্তু টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস 20%। মানে কি, হয়তো কারো 1 কিলো ওহম হতো, তাহলে 1 কিলো ওহম থেকে 20% বেশি হতে পারে, কেউ 20% কম, এটা হচ্ছে তার পাল্লা। তাহলে বুঝতে পারছো টলারেন্স যত কম হবে তত কিন্তু ভালো, তত রোধটা তার অ্যাকচুয়াল মানে কাছাকাছি থাকবে। এবারে কালার করে কি হয়, আমরা কোনো মাল্টিমিটার কিংবা কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই কালার দেখি আমরা রোধের পরিমাপ করতে পারি। এবারে এই ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড এটার উপর নির্ভর করছে যে রোধের মান। আমি তোমাদের একটা সেন্টেন্স মনে রাখতে বলবো, বি বি রয় কমা গ্রেট ব্রিটেন, বিবি রয় গ্রেট ব্রিটেন very gentle, BB Roy of Great Britain is, এটা স্মল এ লিখবো কারণ এটা কাউন্টিং এ আছে না, ওই জন্য প্রথমে বাদ দিয়েছিলাম, is very gentle and wise। এটা আমরা কাজ করতে পারি, এটাও স্মল এ লিখবো। যতগুলো ক্যাপিটাল লেটার আছে দেখো এগুলো প্রত্যেকটাই এক একটা কালারকে ডিনোট করে। যেরকম এইটা হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, আমি সবগুলো লিখছি না, মুখে বলে দিচ্ছি কারণ অনেকটা সময় লেগে যাচ্ছে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে মানে ধূসর বর্ণ, আর হোয়াইট। এগুলো প্রত্যেকের সাথে একটা নাম্বার কিংবা একটা ডিজিট অ্যাসাইন করা আছে। 4, ধরো 5, 6, 7 স্মল এগুলো সেগুলো বাদ দেবে, আর এটা স্মল বার 9। তো দেখতেই পাচ্ছ পুরো ডেসিমেলের মতো 9টা ডিজিট হয়ে যাচ্ছে। বা সাপোজ প্রথম ব্যান্ডটা হলুদ আছে, তাহলে তোমরা খুঁজে নেবে হলুদ কোথায় আছে, 4, তাহলে 4 লিখে নেবে। দ্বিতীয় ব্যান্ড সাপোজ ভায়োলেট আছে, তাহলে লিখে নেবে 4, 7, তাহলে প্রথম দুটো যে ব্যান্ড থাকবে পরপর নাম্বার লিখে নেবে। তৃতীয় ব্যান্ড সাপোজ তোমার রয়েছে ব্রাউন, তাহলে যেটা তৃতীয় ব্যান্ডে থাকবে সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত, তাহলে এখানে কত আছে 1, তাহলে 10 টু দি পাওয়ার 1। এবারে সাপোজ গোল্ডেন কালার আছে, তার মানে এটা প্লাস মাইনাস এইটা 10%, তার মানে এটার সাথে আমাকে 10% ক্যালকুলেশনে আনতে হবে, মানে এই গোটাটার উপরে 10%, তাহলে কত হচ্ছে 470 470 ওহম, 470 ওহমে প্লাস মাইনাস 10%, তার মানে কি ওদিকে 47 ওহম বেশি হতে পারে কি তার মধ্যে, আর এদিকে 47 ওহম কম তার মধ্যে হতে পারে। তো এটা মনে রাখবে, আমাদের স্পেশালি এইচএস এ খুব কাজের জিনিস। আমাদের লাস্ট ইয়ারের প্রশ্ন ছিল 2019 এ, এই সাল থেকে 2 নম্বরের প্রশ্ন ছিল। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমাদের ধরো একটা সমান্তরাল সমবায় রয়েছে, সাপোজ এরকম, যেখানে আমাদের প্রবাহ মাত্রার যে ডিস্ট্রিবিউশনটা হয়, আমরা জানি সমান্তরাল সমবায় তার মানে বিভব পার্থক্য একই থাকছে। আমি ব্যাটারি আঁকলাম না, এরকম। তাহলে বুঝতেই পারছো এখানে একটা I1 আর এখানে একটা I2। সাপোজ তুমি I1টা জানতে চাইছো, তাহলে আমরা কি লিখবো, I1 ইকুয়ালস টু মোট প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রা ইনটু R2 বাই R1 প্লাস R2। সেম ওয়েতে I2 কত লিখবো, না I R1। এই যে দুটো এক্সপ্রেশন আমরা লিখছি এখানে, এই যে R1 I R1 প্লাস R2, মনে কিভাবে রাখবে, দেখো I1 ইকুয়ালস টু I2 হতেই হবে মূল যে প্রবাহ মাত্রা, যখন 1 আছে তখন দেখো এটা 2 আছে, তাহলে এটা তো সেম সব সময় দুটোর যোগফল, মানে যেটা আমরা শ্রেণী সমবায় করে যাব ইকুয়াল থাকে। এটা মনে রাখার জন্য বলছি, পদ্ধতি ওটা না, পদ্ধতি তো আমাদের বসিয়ে বের করতে হবে, কিন্তু এন্ট্রান্সে অত সময় থাকবে না, আমাদের অঙ্ক করার সময় সরাসরি প্রয়োগ করতে হবে, কিন্তু এইচএসও কিছু এমসিকিউতে আমরা সরাসরি প্রয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট আমি বলি একটু নষ্ট করার সম্বন্ধে। তোমরা জানো যে আমাদের সাপোজ একটা এক্সটার্নাল বাহ্যিক রোধ রয়েছে আর এখানে একটা ব্যাটারি রয়েছে, তোমরা ভালো করে বুঝতে পারছো যে ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ থাকে, তোমরা জানো। এইবারে এই ক্ষেত্রে বুঝতেই পারছো যদি এই দুই প্রান্তে বিভব পার্থক্য যদি V হয়,
তাহলে এইটা কিন্তু হয় তোমরা জানো, আর এটি হচ্ছে সে নষ্ট করে। কিন্তু একটা কথা এখানে মনে রাখি, এটা এসে 2 বছর আগে 18 এর কোশ্চেনে ছিল যে v = e - ir হচ্ছে যখন এই কোষ থেকে আধান দেওয়া হচ্ছে, মানে কোষ থেকে আধান নেওয়া হচ্ছে, কিন্তু যখন মোবাইলের মতো যখন আমরা মোবাইলটা ব্যবহার করে নিলাম, ডিসচার্জ হয়ে গেল, তারপর মোবাইলটাকে যখন আমি চার্জ দেব, তখন কিন্তু v = এটা দাঁড়ায়। একটা প্রশ্ন রয়েছে যে কখন বিভব পার্থক্য কি হয়, তড়িৎচালকের থেকে কমই হয়, কারণ এটা বাদ চলে যাবে বলে। যখন চার্জিং দেওয়া হয়, যখন তড়িতায়িত করা হয়, যাকে বলা হয় তড়িতায়িত করা হয়, তখন কিন্তু বিভব পার্থক্য বেশি হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। নেক্সট আমরা, আচ্ছা এখানে একটা জিনিস বলা হলো না, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের টাস্ক দিচ্ছি, এখান থেকে r বের করে নেবে। তার মানে কত আসছে e - v, আর এখানে একটা দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে e = v + ir। তো এখান থেকে এটা করবে। আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে, এই যে v রয়েছে, এই v আবার কত, না এর যদি প্রমাণ মাত্রা দেওয়া হয়, না v হচ্ছে ir, তাহলে ir = e - ir। তাহলে এখান থেকে দেখো, তাহলে i সমান কত দাঁড়াবে, এটা আমরা ইজিলি পাবো। তো এটা কন্ট্রিবিউশন দাঁড়াচ্ছে, যার জন্য প্রবাহ মাত্রা আলটিমেটলি কমে যাচ্ছে এই অভ্যন্তরীণ রোধের জন্য। অভ্যন্তরীণ রোধ আবার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। পরের ফর্মুলা আমাদের হচ্ছে কোষের যে সমবায় হয়, সেই কোষের সমবায় সংক্রান্ত। কোষের সমবায় তোমরা জানো যে কোষের আমরা চাইলে শ্রেণী সমবায় করতে পারি, মানে এরকম। আমি দুটো নিয়ে বলছি, তিনটে নিয়ে বলছি। প্রত্যেকে তড়িৎচালক সাপোজ কি, আমি তিনটে করে আঁকলাম, কিন্তু আমি n সংখ্যার জন্য করে দিচ্ছি। প্রশ্ন তোমার যত থাকবে n এর জায়গায় তত বসে দেবে, যেমন এখানে n এর জায়গায় কত বসে, 3 বসবে। তাহলে i কত হবে, না এই ক্ষেত্রে কত, না তিনজন রয়েছে একসাথে, তাহলে মোট তড়িৎচালক বল কত, 3। মোট রোধ কত, না r প্লাস এই তিনজনের অভ্যন্তরীণ রোধ একই জাতীয় রয়েছে যেহেতু, তাহলে 3r। তাহলে এটাকে আমি n টার্মসে কি করে বলবো, না n r প্লাস nr। তাহলে এইটা হয়ে গেল আমাদের শ্রেণী সমবায়ের জন্য মোট প্রবাহ মাত্রা। আর এখান থেকে আমি এগুলো জাস্ট মনে করে দিচ্ছি, r এর মান যদি nr থেকে অনেক বড় হয় তাহলে এরকম দাঁড়াবে, যদি nr এর মান r এর থেকে খুব বড় হয় তাহলে e/r দাঁড়াবে। এটা একটা স্পেশাল কেস অবশ্য, কারণ হচ্ছে অতগুলো লাগিয়েও আমরা কিন্তু প্রবাহ মাত্রা একটা কোষে যা পাই সেটাই পাচ্ছি কিন্তু। তো এটা একটা ফ্যাক্টর, তোমরা বিশেষ ক্ষেত্রে মনে রাখবে, শুধু কোন টার্মটা বড় সেটা মাথায় রাখবে। পরে হচ্ছে আমাদের বলেছে যে কোনো কারণে আমাদের তড়িৎ কোষ আর এই যে বিভিন্ন যদি একই টাইপের না হয়, ভিন্ন ভিন্ন টাইপের, এখানে সিমিলার টাইপের আছে, যদি না হয় তখন কি হবে, না তখন একদম সিম্পল ব্যাপার, আমরা e + e করছিলাম, তখন আমরা এরকম করব e1 + e2 এরকম। তাহলে যেহেতু প্রত্যেকের মান একই, এখানে ইনক্লুড করতে পারছি। আর এখানে কি করব, সাপোজ দুজন যদি থাকে তাহলে এরকম করব, দুজনের জন্য করছি, যদি n সংখ্যক হয় ডট 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 আপ টু n, এখানেও ডট 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 আপ টু n। যদি সিমিলার কাইন্ড অফ সেলস না থাকে তখন, সিমিলার কাইন্ডস থাকলে তোমাদের বই যেটা পড়েছো, আমি যেটা আগে বললাম সেরকম করলেই কাজ হয়ে যাবে। আমাদের পরের ফর্মুলা হচ্ছে যে সমান্তরাল সমবায় আছে কোষে, তখন কি হবে, না সমান্তরাল সমবায় যদি হয়, সাপোজ এরকম অনেকগুলো আছে, আমি ডট ডট করে দিলাম, আমরা এরকম সাপোজ অনেকগুলো আছে, সাপোজ প্রত্যেকটায় n সংখ্যক কোষ আছে প্রত্যেক সারিতে, আর মোট সারি এখানে 3 আছে। আমি তো জেনারেল আনছি না, আমি তো এমনি বলেছি তিনটে বলে। সাপোজ n সংখ্যক আছে, তাহলে কি হবে, তোমার প্রশ্নতে যতগুলো সারি আর যতগুলো কোষ থাকবে, যতগুলো কোষ তার জায়গায় n বসিয়ে দেবে, n এর মান সেটা, আর যতগুলো সারি থাকবে m এর জায়গায় সেই মানটা বসিয়ে দেবে। তাহলে i সমান কত হবে, না দেখো এই ক্ষেত্রে এটা কিন্তু সমান্তরাল সমবায় আছে, তার সাথে শ্রেণী সমবায় আছে, তার মানে এটা মিশ্র সমবায়। তো শুধু সমান্তরাল সমবায় হলে কি হতো, না শুধু সমান্তরাল সমবায় হলে কিন্তু এইরকম ব্যাপারটা দাঁড়াতো। আমি টেক্সটের জন্য বলছি, আমি
তোমরা n সংখ্যক যেভাবে করা যাবে কোনো অসুবিধা নেই, এরকম আছে সাপোজ। তাহলে যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে তড়িৎচলক বল পরিবর্তন হচ্ছে না, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কিংবা বাহ্যিক যে রোধ। আর এখানে কথা হবে না এমনি হয় কত স্মল আর, সমান্তরাল সমবায় আছে তাহলে রোধ কমবে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে এরকম দাঁড়াচ্ছে। কিন্তু এটা তো মিশ্র সমবায়, n সংখ্যক তো রয়েছে লাইনে, তাহলে কি হবে প্রথমে এটা তো থাকছেই, কিছু করার নেই। বাহ্যিক রোধ যেটা আমরা এখানে ছবিতে দেখানো নেই কিন্তু থাকবে সেখানে, মানে এখানেও থাকবে এরকম, এটা তো থাকছেই। তাহলে বাহ্যিক রোধ থাকবে, আর কি রোধ আছে না এদের প্রত্যেকেরই রোধ আছে। এদের আবার রোধ কেমন রয়েছে না প্রত্যেকটাই থাকছে n/r। তো এরকম কটা আছে না n সংখ্যক আছে। তাহলে এই যে প্রত্যেকটায় রোধ রয়েছে, এইখানে কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এখানে আমাদের প্রত্যেকটা সারিতে রয়েছে কত না n সংখ্যক, আর কেমন প্রত্যেকের রোধ r, তাহলে তুল্য রোধ nr হবে। কিন্তু কতগুলো সমবায় রয়েছে না m সমবায়, কেমন সারি হচ্ছে m, তাহলে রসাগু বলে কি দাঁড়াচ্ছে mn/mr প্লাস nr। আমরা মেনে নেব mn/mr প্লাস nr। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন শর্তে বর্তনীর মধ্যে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। তাহলে সেই সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে এই নিচ থেকে আসবে, প্রমাণটা তোমাদের টেক্সট বইতে রয়েছে mr = nr, যেখান থেকে আমাদের এইচএস এর অনেকগুলো অঙ্ক হয় এই শর্ত থেকে, যেখানে m হচ্ছে সারি সংখ্যা, n হচ্ছে কোষের সংখ্যা প্রত্যেকটা সারিতে। এই শর্ত স্যাটিসফাই করলে প্রবাহ মাত্রা কিন্তু ম্যাক্সিমাম হবে। তোমরা এটাকে রুট ওভার দিয়ে ভেঙে, যেরকম a + b থাকলে আমরা করি √a + √b b করি যেরকম, ওইরকম ভেঙে করবে, তাহলে প্রমাণটা পেয়ে যাবে, টেক্সট বইতে রয়েছে দেখবে। তাহলে এখান থেকে এটা আমরা পেয়ে গেলাম। সাপোজ আমাদের এই শ্রেণী সমবায়ী রয়েছে n সংখ্যক, সেখানে হয়তো কোনো কারণে x সংখ্যক কোষ ভুল লাগিয়ে দেওয়া হয়েছে। ভুল লাগিয়ে দেওয়া হয়েছে মানে কেমন এরকম ছিল, এরকম থাকার কথা, আমরা কি করেছি সাপোজ এরকম লাগিয়ে দিয়েছি, তো ভুল লাগানো হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমার এইটা যে এক্সপ্রেশন ছিল এটা থাকছে না, তখন কি হবে r প্লাস nr। তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে, m নয় না। তাহলে এটা কখন যদি x সংখ্যক একই রকম কোষ ভুল লাগানো হয়ে গিয়ে থাকে তখন কি দাঁড়াবে, তখন এক্সপ্রেশনটা দাঁড়াবে এটা দুই একটা আসছে, কারণ এমনি হচ্ছে একটা কমে গেল, সাপোজ x সংখ্যক কমে গেল, তারপরে সে x সংখ্যক কি করছে না বিপরীত দিকে ক্রিয়া করছে, ওই জন্য 2 চলে আসে, ঠিক আছে। আর x তো থাকছে 5 জন হলে 2 × 5 হয়ে যাবে, যত হয় তার দ্বিগুণ না, সেটা মনে রাখলেই। আমরা নেক্সট যে ফর্মুলা সেটা নিয়ে আলোচনা করি, আর জাস্ট কয়েকটা ফর্মুলা আছে তাহলে হয়ে যাবে আমাদের কাজ, যেটা আমাদের এন্ট্রান্স স্পেশালি প্রচুর কাজে লাগে। সেইটা হচ্ছে সাপোজ আমাদের এরকম একটা বর্তনী আছে, এর তড়িৎচালক বল E1, এর তড়িৎচালক বল E2, এর অভ্যন্তরীণ রোধ R1 R2, এটা হচ্ছে বহিঃস্থ রোধ। এবার আমাদের এখানে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে যেরকম হয় সেটা থাকছেই। এবার কি প্রশ্ন আমাদের এখানে বলছে, এই ক্ষেত্রে কার্যকরী তড়িৎচালক বল কত এবং মূল তড়িৎ প্রবাহ মাত্রা কত। তাহলে বুঝতে পারছো কত হবে, একই দিকে ভুল লাগানো নেই, তাহলে বাড়বে I = আচ্ছা কত E বের করে I পরে বের করব, কার্যকরী তড়িৎচালক বল কত, তাহলে E = E1 + E2। এবারে প্রবাহ মাত্রা কত হবে না একই দিকে প্লাস মাইনাস, তাহলে E1 + E2 বহিঃস্থ রোধ কত R, আর এই দুটো রোধ শ্রেণী সমবায়, তাহলে একদম সহজ। সাপোজ এইটাই রয়েছে, শুধু আমরা চেঞ্জ করে নিলাম, এরকম একটু ভুল লাগিয়ে দিলাম অপোজিট দিকে এরকম, আর বাকিগুলো যা ছিল সেম রাখলাম। প্রশ্ন কি বলছে, প্রশ্ন এবারে বলছে এই ক্ষেত্রে কত বেরোবে, সব সেম থাকবে, এর সাথে রিলেট করে দেখো, শুধু দেখো
লাগানোটা ভুল হয়েছে। তাহলে ই কত হবে না বিপরীত দিকে হয়ে গেছে। আমি E1 গ্রেটার কিন্তু ধরে নিলাম বা E1 লিখতে পারছি। তাহলে I কত হবে R প্লাস R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা সহজে বের করবো। তোমরা এগুলো বলার উদ্দেশ্য এটাই হচ্ছে, এমনি তো বের করা যাবে, যত বেশি মনে রাখতে পারবে তত এমপ্লাসে কিন্তু দ্রুত করতে পারবে। একটু মনে না রাখতে পারলেও অন্তত মাথায় রাখা যে কোথায় কি হচ্ছে, কি চেঞ্জেস হচ্ছে, কেন চেঞ্জেস হচ্ছে, তাহলেই কিন্তু অনেকটাই লাভবান হবে পরীক্ষায়। নেক্সট যেটা আমাদের বলেছে যে একটা ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি থেকে এখানে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স রয়েছে। এরকম অনেকগুলো ডায়াগ্রাম তোমরা দেখবে পরীক্ষাতে আছে। E1 R1 E2 R2 R1 R2। সরি, তারা ক্যাপিটাল এখানে স্মল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে কি বলেছে, এইখানে দুটো বিন্দু দিয়েছে এরকম। প্রশ্নটা কিরকম থাকে সেটা বলে দিই আমি। এইবারে এইখানে বলছে E1 এর মান বেশি বলেছে, তার মানে কারেন্ট এদিক থেকে যাবে আর এখানে ঢুকবে, যেহেতু E1 বড় প্রশ্নে বলা আছে, নাহলে উল্টোটা হতো, এদিক থেকে হতে পারে, E2 থেকে E1 হতে পারে। এবারে জিজ্ঞেস করছে যে এই ক্ষেত্রে এই যে R1 R2 এরা নগণ্য, মানে ক্যালকুলেশনে তো ধরা দরকার নেই। এবার বলছে মূল প্রভাবটা কত, বিভব পার্থক্য কত। তাহলে বিভব পার্থক্য মানে এইটা চেয়েছি, এটা। আর মূল প্রভাবমাত্র মানে যেটাকে আমরা I বলেছি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো প্লাসের সাথে প্লাস কানেক্টেড আছে, তার মানে কার্যকর যে তড়িৎচলক সেটা কমে গেল। তাহলে E1 minus E2 by R1 plus R2, R1 R2 এর শ্রেণী সমবায় রয়েছে। এবারে জিজ্ঞেস করেছে বিভব পার্থক্যের মান কত। তাহলে বিভব পার্থক্যের মান হচ্ছে E1 R2 plus E2 R1 by R1 plus R2। এটা হচ্ছে বিভব পার্থক্য এই বিন্দু। তোমরা ওহম সূত্র লাগিয়ে এইভাবে প্রমাণ করতে পারো, কিন্তু সরাসরি মনে রাখতে পারলে ভালো। 1 এর সাথে দেখো 2 আছে, 2 এর সাথে 1 আছে, নিচে তো সবসময় R1 plus R2 থাকে। পরেরটা এই দুইজন দেখতে যেরকম এরকম রয়েছে, এই কোষের সাথে এই কোষে এরকম কম্বিনেশন। আরেকটা কম্বিনেশন হয় যেখানে ব্যাটারি একটাই থাকবে আর দুটো রোধ এরকম শ্রেণী সমবায় থাকবে, আর এরকম একটা ব্যাটারি যার বিভব পার্থক্য এখানে বলেছে V দেওয়া হয়েছে, আর নাম দিয়েছে A, এটা B, এটা C, এটা R1, এটা R2। এবার কি প্রশ্ন সেটা আমি তোমাদের জন্য পড়ে দিই। এখানে বলছে যে এটা তো স্বাভাবিক, বুঝতেই পারছো, I আর এদিকে ঢুকবে I। এবার প্রশ্ন করেছে আমাদের যে A বিন্দু এবং B বিন্দু এর মধ্যে বিভব পার্থক্য কত, B বিন্দু এবং C বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত। এটা একেবারে সহজ, VA মাইনাস VB কত হবে না, টোটাল সাপ্লাইটা কত রয়েছে আমার V, রোধ কত R1, আর নিচে তো বুঝতেই পারছো দুটো তুল্য রোধ যেটা। তাহলে V ইনটু R1 বাই R1 প্লাস R2। নেক্সট হচ্ছে VB মাইনাস VC, তাহলে কত হচ্ছে V ইনটু R2 বাই R1 প্লাস R2। আমি এবার মিলিয়ে নিচ্ছি, R2 ইনটু V বাই R1 প্লাস R2 বিভব পার্থক্য হলো। এই যে আমরা দেখলাম চারটে সার্কিট, আমি কোনটাই মুছি নেই জন্য শেষে যেটা বলতে পারি, এখানে তোমরা লক্ষ্য করে দেখো ডিফারেন্ট কেস রয়েছে, শুধু এখানে একটা ব্যাটারি রয়েছে, বিভব পার্থক্য দিয়েছে ব্যাটারি। ফর্মুলাগুলো মাথায় রাখলে কিংবা কিভাবে হচ্ছে সেটা শিখে রাখলে তোমরা অঙ্ক করার সময় সরাসরি প্রয়োগ করে কিন্তু উত্তর খুব দ্রুত বের করে নিতে পারবে। যেটা এন্ট্রান্সের টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ টাইম মানে একটা বিরাট ফ্যাক্টর। হয়তো তুমি সবই পারবে কিন্তু তুমি স্লো করছো, তো তুমি হয়তো 10টা প্রশ্ন কম করলে, তখন কিন্তু তোমার কোয়ালিফাই করার সম্ভাবনা কিন্তু খুব কমে গেছে। ইভেন এইচএসও তাই, তুমি যত বেশি স্কোর করতে চাইছো, তুমি যদি এমসিকিউতে কিংবা কিছু এসএকিউতে কিংবা কিছু দিয়েছিলে যদি একটু সময় কমিয়ে নিতে পারো, যেখানে প্রসেস কিভাবে করছো দেখতে কেউ যাচ্ছে না, তোমার অ্যান্সারটাই ফ্যাক্টর, সেক্ষেত্রে কিন্তু খুবই হ্যান্ডি হবে। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারে আমরা একটু আগেই তড়িৎ কোষে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়ের সূত্রগুলো জানলাম।
কিন্তু একটা জিনিস বলা হয়নি, সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে সাপোজ একই সংখ্যক, সাপোজ 5টি তড়িৎ কোষ নেওয়া হলো একই রকমের, তাদেরকে প্রথমে শ্রেণী সংখ্যা যুক্ত করা হলো, তারপরে বর্তনী থেকে তাদেরকে খুলে দেওয়া হলো, খুলে তাদেরকে আবার সমান্তরাল সংখ্যা যুক্ত করা হলো। আমাদের এইচএস আর এন্ট্রান্স একটা কমন প্রশ্ন আছে যে শ্রেণী সংখ্যা যুক্ত করা হলো, তারপরে আবার সমান্তরাল সংখ্যা যুক্ত করা হলো, কোন শর্তে উভয় ক্ষেত্রে সমান প্রভাবমাত্রা পাওয়া যাবে সেই শর্তটা তোমরা মনে রাখবে। প্রত্যেকটা যে কোষ আছে তাদের যে অভ্যন্তরীণ রোধ আর সেইটা যখন বহিস্থ যে রোধক কিংবা রোধ তার রোধ ক্যাপিটাল আর, এই দুটো যখন সমান হবে, মানে আমি একটা বলছি না কিন্তু অসংখ্য যদি হয়, 5-এর জায়গায় যদি 50টা কোষ নেওয়া হয় তাহলেও কিন্তু শর্ত একই থাকবে। এটা একটু তোমাদেরকে মনে রাখবে, এটা একটা অ্যাডিশন হলো সেই পয়েন্টের সাথে। এবার আমাদের লাস্ট যে টপিক যার সাথে আমরা অনেকগুলো ফর্মুলা রিলেট করব, যেটা আমাদের এইচএস স্পেশালি খুব কাজে লাগবে, সেইটা হচ্ছে শান্ট। শান্টকে আমরা বাংলায় বলি বিকল্প পদ। কিরকম না, ধরো আমার কাছে একটা গ্যালভানোমিটার রয়েছে, তো আমরা জানি গ্যালভানোমিটার বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার উপস্থিতি বোঝায় বিক্ষেপের সাহায্যে। তো প্রত্যেকটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহ মাত্রা যেতে পারবে তার একটা নির্দিষ্ট সীমা রয়েছে। তার থেকে বেশি প্রবাহ মাত্রা গেলে গ্যালভানোমিটারটি নষ্ট হয়ে যায়। তাহলে গ্যালভানোমিটারটাকে রক্ষা করার জন্য তার সমান্তরালে একটা নিম্নমানের রোধ আমরা যুক্ত করি। আমি দুটো বিন্দুর নাম দিলাম এই। তাহলে মূল প্রবাহমাত্রা ছিল I, যেহেতু এই শান্ট যেটাকে S দিয়ে লিখেছি এর রোধ কম, তাই বেশিরভাগ প্রবাহমাত্রা এর মধ্যে দিয়ে চলে যায়। তাহলে যতটা সীমা তার থেকে কম প্রবাহমাত্রা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। তাহলে এইভাবে গ্যালভানোমিটারটাকে আমরা কিন্তু সুরক্ষিত রাখতে পারি। শুধু এইটুকু নয়, এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করে যে ফর্মুলাগুলো বেরোবে সেগুলো অঙ্ক করতে প্রচুর হেল্প করবে, যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। সাপোজ এখানে I ছিল, তাহলে তার একটা অংশ IG এটা কম আর বেশি অংশ IS দুভাগে বিভাজন হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি I IG IS। এইখানে দেখো এই এটা হচ্ছে মূল প্রবাহমাত্রা, যেটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ওহমের সূত্র এখানে লাগাবো, VA - VB। সূত্র কি হয়? I * R হয়। R মানে এখানে গ্যালভানোমিটারের নিজস্ব একটা রোধ আছে G, আর শান্টের রোধ আছে S। তাহলে কি রকম সমবায় আছে? সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ কত হবে? GS / G + S। তাহলে সূত্র হচ্ছে GS / G + S * I। এখান থেকে আমি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কত সেটা জানতে চাই। তাহলে কিভাবে বের করব? না VA - VB / G। তাহলে লক্ষ্য করে দেখো কি আসছে, G + S। তোমরা সরাসরি এটা মনে রাখলেই হবে যে IG = IS G + S। মনে রাখার উপায় হচ্ছে যখন এখানে G থাকবে তখন এখানে G থাকবে না, আর টোটাল রোধ তো সবসময় নিচে থাকবে। শান্ট প্রবাহমাত্রা কত হবে? VA - VB / S। তাহলে এখানে দাঁড়াবে IG / G + S। তাহলে এই দুটো ফর্মুলা খুব ক্রুশিয়াল। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহমাত্রা পাঠাতে চাই। সাপোজ আমরা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহমাত্রা 1/n মূল পাঠাতে চাইছি, মানে IG = I/n। তাহলে যে শান্টটা লাগাবো সে শান্টের রোধের মানটা জানবো কি করে? সেটা জানতে হবে, তাহলে তো আমরা বর্তনীতে লাগাতে পারবো। সেইটা জানার জন্য আমরা কি করি না, এই যে IG/I রয়েছে, মানে এইটা তো পাচ্ছি, এটাকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? তার আগে আরেকটা কথা বলে দিই, অনেকগুলো অঙ্ক থাকে IG IS এর অনুপাত থেকে থাকে। ওটা বের করার জন্য তোমরা কি করবে? এই ইকুয়েশন আর এই ইকুয়েশনকে ডিভাইড করে দেবে। তো ডিভাইড করলে দেখতে পাচ্ছ কি পাওয়া যাচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে। তো এই ফর্মুলা দিয়ে তোমাদের কত অনুপাত দেওয়া থাকবে, G এর মান তো দেওয়া আছে, S কত, তো এখান থেকে সরাসরি বের করে দেওয়া যাবে। এবারে আমি যেটা বলছিলাম যে এইখান থেকে আমাদের S এর মান কত সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করব? না আমাদের কাছে এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন 1 থেকে আমি এটা লিখতে পারি IG/I = S / G + S। তাহলে IG/I এর মান রয়েছে আমার কাছে 1/n S / G + S। লসাগু করে দাও, বজ্রগণ করলেই হয়ে যাচ্ছে NS। তাহলে এখান থেকে আমি S পেয়ে যাব। তাহলে S কত হচ্ছে n - 1 / G। তাহলে S = G / n - 1। তাহলে এই যে মানটা আমরা পেলাম S = G / n - 1, তোমরা সরাসরি এটা মনে রেখে বলতে পারো, শুধু ক্রস মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাচ্ছে। এখানেই শেষ হলো মোটামুটি আমাদের এই
তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্রে যে গাণিতিক ফর্মুলাগুলোর কিছু বেসিক কনসেপ্টগুলো যতটা শর্টে বলা যায় আমি বলেছি, তোমরা এই ফর্মুলাগুলো বইতে দেখে এগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে কিছু অঙ্ক এবং তারপরের ভিডিওতেও নেক্সট দুটো ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে কিছু টিপিক্যাল অঙ্ক আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, বাই।